নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে একটু অন্যরকম একটা এপিসোড আপনাদের সামনে আমি বর্ণনা করব। দেখুন, ভগবানজিকে নিয়ে আমি নানান এপিসোড করে থাকি এবং আপনাদের সেটা খুব ভালো লাগে। আজকে যে ভগবানজি যে প্রথম যে এলেন এখানে, অর্থাৎ নেপাল সীমান্তের বর্ডার থেকে যে উত্তরপ্রদেশের সীতাপুর যে জায়গায় নৈমিষারণ্যে এলেন, সীতাপুরের একটি ছোট্ট গ্রাম, সে বিষয়ে আপনাদের বলবো। অশোক ট্যান্ডন, সাংবাদিক অশোক ট্যান্ডন দেশনায়কের অজ্ঞাতবাস বইটিতে চমৎকারভাবে সেই বর্ণনাটা দিয়েছেন। তিনি লিখেছেন যে হিমালয়ের পাদদেশে নেপাল সীমান্তের লাগোয়া উত্তরপ্রদেশের একটি জেলার নাম সীতাপুর এবং সীতাপুরের একটা ছোট্ট শহর হলো যে নৈমিষারণ্য। এখন নৈমিষারণ্যের কথা আপনারা সকলেই জানেন। তো সেখানে একটা পুরনো শিব মন্দির ছিল এবং সেই শিব মন্দিরের যে প্রধান ছিলেন, মহন্ত ছিলেন, তার নাম হচ্ছে শিবরাম শর্মা। শিবরাম শর্মার নানান অভিজ্ঞতা হয়েছিল এবং ওনার স্ত্রী একটি ঘটনা বর্ণনা করেছিলেন যেটা নাকি ওনার স্ত্রীর বহুদিন পর্যন্ত মনে ছিল। 1964 সাল এবং 1964 সালের সেই রাতের কথা, যে রাতে ভগবানজি ওই শিব মন্দির ছেড়ে চলে গিয়েছিলেন। শিবরাম শর্মার নিকট আত্মীয় মহন্ত বাবা লাল দাস বলেছিলেন গুমনামি বাবা মন্দিরের উপরের তলায় বসবাস করতেন এবং মধ্যরাতে হঠাৎ দুটি গাড়ি মন্দিরে এসে অদৃশ্য হয়ে যায়। এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে ওই শিব মন্দিরেও, নৈমিষারণ্যের সে শিব মন্দিরেও মাসখানেক আগে, ভগবানজি যখন ওই শিব মন্দির ছেড়ে যান তার মাসখানেক আগে ওইখানে সেই গাড়ি দুটি বারবার আসতো। একটি গাড়ি ভোর হওয়ার আগে আসতো আর সন্ধ্যাবেলায় চলে যেত। আরেকটা গাড়ি, যে গাড়িটা আসতো মধ্যরাতে আর সূর্যোদয়ের আগে চলে যেত। শোনা যায় যে এই গুমনামি বাবা 1958 সালে এখানে এসেছিলেন, 1858। আপনারা ধরে নিতে পারেন প্লেন ক্র্যাশটা হয়েছিল, সাজানো প্লেন ক্র্যাশ বা পরিকল্পিত যে প্লেন ক্র্যাশ, সেটা হয়েছিল 1945, অর্থাৎ 45 to 55, 10 আর 3, তার 13 বছর বাদে এই ঘটনাগুলো ঘটছে। উল্লেখযোগ্য বিষয়, এই নৈমিষারণ্যে তিনি থাকতেন, সেখানেও তিনি খুব একটা কারোর সঙ্গে দেখা করতেন না। এখানেও তিনি পর্দার আড়ালেই থাকতেন। এখানে ওনার সঙ্গে আরেকজন ভদ্রলোক দেখা করতে আসতেন, যার কথা খুব একটা শোনা যায় না। তার নাম হচ্ছে অমল রায়। এই অমল রায়ের সঙ্গে তার কথোপকথনের বিস্তারিত আমি পরবর্তী সময় আপনাদেরকে জানাচ্ছি। তার আগে আরেকজনের কথা আপনারা জানেন, সেটা হচ্ছে শ্রীকান্ত শর্মা, কবি যিনি ছিলেন। তো এই শ্রীকান্ত শর্মা অনেক অনুনয় বিনয়ের পরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন, এটা আপনারা প্রত্যেকেই জানেন। 40 দিন পর্যন্ত এই শ্রীকান্ত শর্মাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল, কিন্তু সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন না। সুতরাং ভগবানজির সঙ্গে তার দেখা হলো না। তারপর থেকে তিনি 6 মাস সেখানেই গেলেন না। তার মধ্যে অদ্ভুতভাবে একটা জানার আগ্রহ, তার মধ্যে একটা অদম্য কৌতূহল যাকে বলে, সেটা তার মধ্যে বাসা বাঁধছিল এবং সেই কৌতূহলই তাকে একেবারে ভগবানজির সামনে এসে দাঁড় করায়। এবার ভগবানজি তাকে অনেক প্রতিজ্ঞার পর তাকে বলেন যে ঠিক আছে, তুমি আমার সঙ্গে দেখা করতে পারো। বন্ধুরা, আপনারা জানেন যে সৃজিত মুখার্জির একটি ছবি হয়েছিল গুমনামি, সেখানে বলেছিলেন গুমনামি, ভগবানজি বলেছিলেন যে কেন তোমাকে ভেতরে আসতে দিচ্ছি জানো? কারণ তোমার কল্পনা, অর্থাৎ কবির কল্পনা, যেখানে চন্দ্র সূর্যের আলো পৌঁছায় না সেখানে কবির কল্পনা পৌঁছে যায়। সেই কারণেই তোমার সঙ্গে আমি দেখা করছি। একবার এই ভগবানজিকে এই শ্রীকান্ত শর্মা প্রশ্ন করেছিলেন, আচ্ছা ভগবানজি, আপনি কেন এইভাবে দূরে সরে আছেন এবং লুকিয়ে রয়েছেন? এই লুকিয়ে থাকার উদ্দেশ্যটা কি? তো তার উত্তরে সন্ন্যাসী বলেছিলেন, আমি লুকিয়ে আছি নয়, আমি আমার অভীষ্ট পূরণের উদ্দেশ্যেই আমি এখানে রয়েছি। আরেকবার তিনি জিজ্ঞেস করেছিলেন, কোনটা মহৎ, নেতাজির মতো এইভাবে অন্তর্ধান হয়ে যাওয়া, নাকি ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদের ন্যায়
দেশের জন্য প্রাণ উৎসর্গ করা। জবাবে ভগবানজি এই শ্রীকান্ত শর্মাকে বলেছিলেন, তুমি কোনটা মনে করো যে কোনটা ভালো, তোমার কি মনে হয়, তুমি বলো কোনটা তোমার কাছে শ্রেয়, আবেগের বশবর্তী হয়ে প্রাণত্যাগ করা না অভীষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে জীবিত থাকা। শর্মাজি সেই দিনটির কথা জীবনের শেষ দিন পর্যন্ত মনে ছিল, এবং যেদিন দেশনেত্রী লীলা রায় এবং শ্রী সমর গুহ সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য অনুনয় বিনয় করেন, সেদিনকার ঘটনাও খুব চমকপ্রদ। আমি সেই ঘটনাতে আসছি। 1963 সালে দোলের সময়কার ঘটনা। দেশনেত্রী লীলা রায় ও তার অনুগামী একটি ধর্মশালায় উঠেছিলেন। ওনারা গুমনামী বাবার সঙ্গে দেখা করতে চাইলে বাবা ওনার সাথে দেখা করতে সম্মত হন না, এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। সমর গুহ আবেগের চোটে বলেছিলেন যে আমি দেখা করবই, সেদিন দেখি আমাকে কে আটকায়। শ্রীকান্তজি ওনাকে আটকান এবং বলেন যে ভগবানজির সঙ্গে যদি দেখা করতে হয় তাহলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে, কারণ ভগবানজি চান না যে আপনারা দেখা করেন। লীলা রায় বলেছিলেন যে আমার ডাক্তার পবিত্রমোহন রায়ের মাধ্যমে কিছু জিনিস কলকাতা থেকে পাঠিয়েছি, আমরা শুধু এটুকু জানতে চাই তাকে উদ্দেশ্য করে সেই জিনিসগুলো পাঠানো হয়েছিল, তিনি সেই সব পেয়েছেন কি। শর্মাজি এই খবর আদান প্রদানের জন্য রাজি হয়ে যান। সেদিন সন্ধ্যায় মন্দিরে পৌঁছে উনি লীলা রায়ের প্রশ্নটা সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন। তখন রাত 2টো বেজে গেছে। পর্দার পেছনে বাবা না জানি কোন চিন্তায় হারিয়ে গেছেন। তিনি বললেন, শর্মাজি, লীলা রায় অনেক বড় স্বাধীনতা সংগ্রামী, তিনি মহামারীর সময়ে বাংলার মানুষের প্রচুর সেবা করেছিলেন, তিনি একজন অত্যন্ত সচ্চরিত্র মহিলা, সাক্ষাৎ দেবী। আরো অনেক স্মৃতিচারণ করে তিনি শর্মাজিকে বললেন যে ওনার ওগুলো মনে আছে কিনা গিয়ে জিজ্ঞেস করতে। পরের দিন সকালে শর্মাজি যখন কথাগুলো লীলা রায়কে বলেছিলেন, তার চোখ থেকে অনবরত জল ঝরছিল, মনে হচ্ছিল তিনি শব্দ হারিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন হলো যে লীলা রায় সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য নৈমিষারণ্যে গিয়েছিলেন। 1963 সালের 25শে মার্চ তারিখে লীলা রায় লেটার প্যাডে লেখা এই চিঠিতে বলা হয়েছিল, সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন, আমি 30 তারিখ 12:30টায় এখানে পৌঁছে গিয়েছি, কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। যদিও ক্রেডেনশিয়াল পরিচয়পত্র আবশ্যিক হয় তাহলে তা পাঠানোর ব্যবস্থা করতে পারি, আশা করছিলাম যোগাযোগ করার নির্দেশ আসবে। লীলা রায় কেন, লীলা রায় এত যার সহযোগী, তিনি ভগবানজি কেন তার সঙ্গে দেখা করলেন না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথচ ভগবানজি উত্তরপ্রদেশে যারা যারা থাকছেন তাদের সঙ্গে দেখা করছেন, তাদের সাথে কথা বলছেন, শুধু কথা না, অনেকেই তার ঘরে প্রবেশ করছেন এবং তাদেরকে দেখতে পাচ্ছেন, তাকে দেখতে পাচ্ছেন। এর একটা কারণ হতে পারে যে ভগবানজি যে পূর্বাশ্রম অর্থাৎ কিনা অতীতের যাদের সঙ্গে দেখা করেছিলেন সেই জীবনটাকে আর টেনে আনতে চান না, তাদের মুখদর্শন করতে চান না, এই কারণে, কারণ অতীত তাকে টানবে। কারণ লীলা রায় পর্দার আড়াল থেকে যখন তাকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি সেই, তখন বলেছেন না, যাকে তুমি দেখছো সে মৃত ভূত। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, এটাও হতে পারে যে লীলা রায় যদি ভগবানজির সঙ্গে দেখা করেন তাহলে লীলা রায়ের মতো একজন বিখ্যাত মানুষ ভগবানজির সঙ্গে দেখা করতে আসছেন, সেটা ইন্টেলিজেন্স খবর রাখবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক বলে আমার মনে হয়। শ্রীকান্ত শর্মা উল্লেখযোগ্য দিকটা সেটা হলো যে এতটা বদ্ধপরিকর, সমর গুহ যখন একেবারে তার সঙ্গে দেখা করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন, তখন তিনি বলছেন যে যতক্ষণ না ভগবানজি পারমিশন দেয় ততক্ষণ আপনি দেখা করতে পারবেন না, প্রয়োজনে আমার লাশের ওপর দিয়ে আপনাকে যেতে হবে। একটু আগে আমি অমল রায় বলে এক ব্যক্তির কথা বলেছিলাম, যার কথা খুব একটা শোনা যায় না। সেই অমল রায় একটি চিঠি পাওয়া যায়। অমল রায় যে চিঠিটা লিখেছিলেন সেটা হচ্ছে 17 জুন 1963 সালে, শ্রীচরণ কমলেশু, আপনি আর সন্ন্যাসী আমার প্রণাম নেবেন। মধুপুরের কাছেই কুমার সাহেবের সুন্দর বাংলোয় 2 দিন থেকে আমরা কলকাতায় ফিরে এসেছি। কুমার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম কেমন লাগলো, উনি মজা করে বলেছিলেন সিদ্ধি লাভ, আবার এর মানে কার্যসিদ্ধিও হতে পারে। এইভাবে কমলবাবু আমাকে বলেছেন যে আপনার কোনো পার্টি নেই কিন্তু আমার আছে,
বিদায় দিলেও সম্পর্ক শেষ হবে না। ওনার এই কথার কোনো উত্তর দিইনি, কিন্তু মনে মনে বলেছিলাম যে আমাকে এখন পার্টির কোনো প্রয়োজন নেই। নিজেকে চোর বলার বদনামের পরেও আমার স্বার্থহীন উদ্দেশ্য সফল হয়েছে। বিদ্বানরা এখানে নিরক্ষরদের ওপর প্রাধান্য পায়নি, কারণ এখানে উদ্দেশ্যটা ছিল সৎ। তবু আমি আপনাকে পুরোটা বললাম না, বলতে পারবো না। পবিত্রবাবু বলেছেন তারা থাকলে ব্যাপারটা আরো অনেক দূর গড়াতো। আমি বললাম আমার মন্ত্রীর আসন চাই না, তাই যার ইচ্ছা তাই করুক। এখানে 5 জন লোকের 4টে দল তৈরি হয়ে গিয়েছে, এর থেকে লজ্জাজনক আর কিছু হয় না। কুমার সাহেবের মতো ভালো মানুষের জীবনও দুর্বিষহ হয়ে উঠতে চলেছে। ওনাকে নিয়ে গিয়ে ভালো হয়েছে, আবার খারাপও হয়েছে। ভগবানই জানেন তিনি কতজনের চক্ষুশূল হবেন। আমি ওনাকে বলে দেব যে সমস্ত ভুলের জন্য আমাকে দায়ী করেন, আর আমি সবার সঙ্গে সাক্ষাৎ করাও বন্ধ করে দেব। সব সমস্যার সমাধান হয়ে যাবে। ইতি অমল। এই চিঠিতে লেখা কথাগুলো ছাড়াও কয়েকটা কথা আমাদের অবাক করেছিল, আমাদের বলতে যারা এই চিঠিটা পেয়েছে। সেটা হলো চিঠির শেষে ইংরেজিতে কিছু শব্দ কোডের মতো করে লেখা ছিল। ইফ আউট শ্যাল ওয়্যার অ্যাফেকশনেট লাভ ফেইথ কিপ ওয়েন ইন shall wear tender blessing progressing. If you shall wear affectionate love faith keep when in shall wear tender blessing progressing. ওইসব জিনিসগুলোর মধ্যে একটা ফাইলও পাওয়া গিয়েছিল, যার ওপর গুমনামি বাবা নিজের হাতে লিখেছিলেন। তার মানে গুমনামি বাবা নিজের সমর্থক ও ভক্তদের মধ্যে কথোপকথনের জন্য গুপ্ত ভাষা ব্যবহার করতেন। কিন্তু একজন সাধু সন্ন্যাসীর এসবের প্রয়োজন কি? এই যে গুমনামি বাবা যে গুপ্ত ভাষা ব্যবহার করতেন, ভগবানজি যে গুপ্ত ভাষা ব্যবহার করতেন, এর প্রয়োজন কি ছিল? এর প্রমাণ আমরা পাচ্ছি একদিন দিল্লি থেকে প্রকাশিত ফরওয়ার্ড ব্লকের মুখপত্র জনগর্জনে লেখাটি বিস্ময়কর। 1943 সালের মে মাসে সাংকেতিক ভাষায় একটি চিঠি থেকে জানা গিয়েছিল পার্টির গুপ্ত কর্তারা 29 মে 1943 সালে অখিল ভারতীয় ফরওয়ার্ড ব্লকের একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিল। অর্থাৎ কিনা ভগবানজি গুপ্ত ভাষা ব্যবহার করতেন, এবং 1943 সালেও সাংকেতিক ভাষায় একটি চিঠিতে দেখা গিয়েছিল পার্টির গুপ্ত কর্মকর্তারা 29 মে 1943 সালে অখিল ভারতীয় ফরওয়ার্ড ব্লকের একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন। সুতরাং আজকের এই এপিসোডে যেটা আমরা জানতে পারলাম যে ভগবানজি গুপ্ত ভাষা সাংকেতিক ভাষা ব্যবহার করতেন, এবং এই অমল রায়ের যে কথা, অমল রায়ের কথার চিঠির পেছনে তিনি কিছু সাংকেতিক ভাষা ব্যবহার করেছিলেন, যা শুধুমাত্র তিনি এবং তার ভক্ত অর্থাৎ বা তার সহযোদ্ধা অর্থাৎ পবিত্রমোহন রায় তারাই শুধু জানতে পারবেন যে কি সেই সাংকেতিক চিহ্ন। তো এইরকম নানান গুপ্ত সাংকেতিক ভাষা ব্যবহার করেছেন। আজকে আমি এই অবধি থাকি। পরবর্তী সময় আরো অনেক তথ্য চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে। আর কেমন লাগছে ভগবানজির এই বিভিন্ন গুপ্ত সাংকেতিক কথা যে পরিচয় আমি দিলাম, অমল রায়ের যে পরিচয় দিলাম, সেটা আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।